আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দুদিনের সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী, কুয়ালালামপুর বিমানবন্দরের লাল গালিচার সংবর্ধনা, দেশটির শ্রমবাজার উন্মুক্তকরণে আলোচনার আশ্বাস তারেক রহমানের। ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে বের হতে অন্তত 2 বছর সময় লাগবে জানালেন অর্থমন্ত্রী। বাস্তবায়ন প্রায় অসম্ভব বলছে সিপিডি। র্যাবে থাকাকালীন বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করেন জিয়াউল আহসান। ট্রাইব্যুনালে সেনা সদস্যের সাক্ষ্য। ভারতেও তার কিলিং নেটওয়ার্ক ছিল চিফ প্রসিকিউটর। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরু। লেবানন থেকে সেনা প্রত্যাহার করা হবে না, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিবাদে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা তেহরানের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 2 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা 7টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান মালয়েশিয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান মালয়েশিয়ায় ধর্মমন্ত্রী ডক্টর জুলকিফলি হাসান। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের সাংগ্রিলা হোটেলে আসেন প্রধানমন্ত্রী। সেখানে প্রবাসী বিএনপি নেতা কর্মীদের আয়োজনে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় বক্তৃতায় তারেক রহমান বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা সহ অবৈধ অভিবাসীদের বৈধ করার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন। এর আগে দুপুর 3টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রী পরিষদ সচিব। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত, ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কাল তারেক রহমান বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে। কাল রাতে 4 দিনের সফরে চীন যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন তিনি। সফর শেষে আগামী শুক্রবার ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফরে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত সহ সিন্ডিকেট মুক্ত অভিবাসন ব্যবস্থার নিশ্চয়তা মিলবে বলে আশা করেছেন প্রবাসী শ্রমিকরা। ভিসা জটিলতা, কনজুলার সেবার সীমাবদ্ধতা ও অবৈধ কর্মীদের সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ চান তারা। সরকার প্রধানের সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। কুয়ালালামপুর থেকে মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার কিছুদিনের মধ্যেই কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে অবৈধ শ্রমিকে পরিণত হন ভাগ্য পরিবর্তনের আশায় মালয়েশিয়া যাওয়া প্রায় 40 ভাগ বাংলাদেশি শ্রমিক। এর ফলে বছরের পর বছর হাড়ভাঙা পরিশ্রম করেও ভাগ্য ফেরাতে পারেন না এসব কর্মীরা। কোম্পানিগুলো অনেক ঝামেলার সৃষ্টি করে, শ্রমিকরা বঞ্চিত হচ্ছে এখান থেকে, আবার সঠিক স্যালারি পাচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে 2 বছর ধরে স্থবির হয়ে থাকা মালয়েশিয়ার শ্রমবাজার ফের চালুর সম্ভাবনা আর অবৈধ বাংলাদেশিদের বৈধকরণ, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি দেওয়া সমাধানের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন প্রবাসী শ্রমিকরা। অবৈধ আছে, তাদেরকে বৈধকরণ করার জন্য আমাদের প্রধানমন্ত্রী কাজ করবে, এদেশের সরকারের সঙ্গে এক বৈঠকে কথা বলবে। আমরাও অনেক দিন থেকে এখানে অবৈধ আছি, আমাদের কাগজপত্র না থাকার কারণে আমরা ভালো কাজ করতে পারি না। আমরা চাইতেছি যে তারেক রহমান আসুক, দেশের স্বার্থে কিছু করুক, আর আমাদের বিশেষ করে যারা অবৈধ আছে তাদের বৈধকরণটা দেবে। শ্রমিকদের দাবি, তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে সিন্ডিকেট মুক্ত কলিং ভিসা, কর্মীদের বৈধতার সুযোগ এবং দূতাবাস সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সিন্ডিকেট মুক্ত এবং যাচাই বাছাই করে সঠিক কোম্পানিতে লোক আসুক এবং শ্রম বাজারটা ওপেন করা হোক। বাংলাদেশের কমিউনিটির নেতারা মনে করেন শক্তিশালী সিন্ডিকেট ভাঙা ছাড়া কোনো টেকসই সমাধান সম্ভব নয়। ফ্যাসিস্ট আমলে যেভাবে সিন্ডিকেট তৈরি হয়েছে সেটা এখনো পর্যন্ত বিদ্যমান আছে।
তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে, এই যে সিন্ডিকেটটা, যে হাজার হাজার শ্রমিক আজকে বিভিন্ন কারণে অকারণে তা ডকুমেন্ট পাচ্ছে না বা বৈধতা পাচ্ছে না, সেই বৈধতা পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করি। অল্প পয়সায় মালয়েশিয়া আসতে পারে এবং তাদের হাতে যেন বেশি টাকা পয়সা নিয়ে তারা যেন প্রতারিত না হয়, এটাও চাবো। এবং একই সাথে আমরা চাবো যে তারা যেন এই দেশে এসে ভালোভাবে কাজ করতে পারেন এবং তাদের যে ধরনের দাবি দেওয়া থাকে সেই দাবি দেওয়াগুলোকে যাতে প্রাধান্য দেওয়া হয়। মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার, সো এই শ্রমবাজারে সম্প্রসারণের বিষয় বা বাংলাদেশি কর্মীদের এখানে নিয়োগের বিষয়টাই হয়তো আলোচিত হবে। তাছাড়া আমাদের এখানে যারা বাংলাদেশি প্রবাসী আছেন তাদের ওয়েলফেয়ারের বিষয়টা হয়তো তাদের মাঝে আলোচনায় আসবে। আমি আশা করি বাংলাদেশ এবং মালয়েশিয়ার মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ানোর সুযোগ আছে এবং এই সফরে একটা বিষয় গুরুত্বের সাথে হয়তো আলোচিত হবে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বিষয়ে একটা নেগোসিয়েশন। শ্রমবাজারের পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমানো, বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে অগ্রগতি হবে বলেও আশা প্রবাসীদের। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর প্রত্যাশা। তাদের মতে প্রধানমন্ত্রীর এই প্রথম বিদেশ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রবাসী শ্রমিকরা বলছেন পুরো অভিবাসন প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ আর সিন্ডিকেট মুক্ত, শুধু শ্রমবাজার উন্মুক্ত করলেই চলবে না। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে কামরুজ্জামান রাজীব, ATN বাংলা। ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারকে কমপক্ষে ২ বছর সময় দিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উত্তরাধিকার সূত্রে পাওয়া ফ্যাসিস্ট সরকারের ঋণের বোঝা নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন করা কঠিন ছিল, তবে সমস্যাগুলো চিহ্নিত করে কাজ চলছে বলে জানান মন্ত্রী। সিপিডির বাজেট আলোচনায় এসব কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় সিপিডি নির্বাহী পরিচালক বলেন, সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রা আশাবাদী হলেও চলমান সংকটে তা বাস্তবায়ন প্রায় অসম্ভব। সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর গুলশানে একটি হোটেলে বাজেট সংলাপের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, যেখানে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক উঠে আসে। বড় ঘাটতির বড় বাজেট দেওয়া হয়েছে, মানুষের জন্য উত্তরণের একটা দিক আমরা নির্দেশ করতে পারবো। এ সময় বাজেটকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীরা বাণিজ্য বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ ও কর ছাড়ের দাবি জানান। Renewable energy cannot give a guarantee to survive the present industry. Even today, if you go to the Ashulia, go to the Gazipur, you can see that industry are already shutting down because there is no gas pressure. সংলাপে বাজেটকে উচ্চবিলাসী উল্লেখ করে প্রস্তাবিত বাজেটকে বাস্তবতা বিবর্জিত ও উচ্চবিলাসী বলে মত দেন সিপিডির গবেষকরা। The education sector has seen 42.7% increase, and in case of social security, it's an increase of 40%. We appreciate and we applaud the government, and we hope that these are utilized. অর্থনীতিবিদরা বলেন, গত 15 বছরে দুর্নীতি ও কর আদায়ের ব্যর্থতা রাষ্ট্রের সব লক্ষ্য অর্জনকে ব্যর্থ করে দিয়েছে। We have to try, and the focus has to be on trying actually, and how to, whether we'll fail or not, let that happen through the progress monitoring sense. অর্থমন্ত্রী বলেন, নানান সংকট মোকাবিলা করে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারকে অন্তত 2 বছর সময় দিতে হবে। বিগত সরকারের 1300 প্রজেক্ট ইনহেরিট করেছি, হিউজ একটা বোঝা আমাদের মাথার উপর। ওই 1300 প্রজেক্টের মধ্যে আপনি দেখবেন অর্ধেক প্রজেক্ট হচ্ছে ওদের নিজস্ব ইন্টারেস্টে। আমরা যেগুলো বাতিল করা সম্ভব বাতিল করেছি, যেগুলো রিপারপাস করা সম্ভব এগুলো রিপারপাস করেছি। এই জন্য আমি বলছি যে ওভারঅল সিচুয়েশন যেটা আমাদেরকে 2 বছর সময় দিতে হবে। এছাড়া সংখ্যাগরিষ্ঠ মানুষকে করজালের আওতায় আনতে এনবিআরকে পুনর্গঠন করার কথাও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। সাজ্জাদ জাহান, ATN বাংলা, ঢাকা। বাজেটে মদ ও সিগারেটের দাম বৃদ্ধির ইস্যুতে বিরোধী দলকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অসত্য তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য হান্নান মাসুদ। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেট নিয়ে আলোচনা পর্বে এ মন্তব্য করেন তিনি। এ সময় তার এই মন্তব্যকে ঘিরে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের পাল্টাপাল্টির তর্কে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ডেপুটি স্পিকার কায়সার কামালকে। প্রধানমন্ত্রী আজকে এখানে নেই, উনি যখন বিভিন্ন ভাষণে গিয়ে অসত্য তথ্য দিয়ে বলেন
বিরোধী দল মিছিল করতেছে মদের দাম কেন বৃদ্ধি করা হয়েছে, কেন সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে, এরকম অসত্য তথ্য দিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেন আমরা খুবই আশাহত হই। মাননীয় স্পিকার, হান্নান মাসুদ দয়া করে বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। বসুন। অসত্য সংসদ নেতা নিয়ে অসত্য কথা বলেছেন, এটা এক্সপান্স করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। কোন তথ্যটা এখানে অসত্য? উনি তো ওনার বক্তব্যের প্রেক্ষিতে বলেছেন, উনি কিন্তু ঢালাওভাবে বলে গেলেন যে বক্তব্য অসত্য কথা বলা হয়েছে। অংশটুকু অসত্য আছে, সেই অংশটুকু দয়া করে আপনি এক্সপান্স করবেন, কারণ আমাদের সংসদ নেতার বক্তব্য সম্পর্কে কোনো অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না। সংসদের ভিতরে একটা সংসদীয় নর্মস আছে, বাইরেরও একটা গ্রামার আছে, যার যার গ্রামারকে সেই জায়গায় আমরা রাখি। আমরা সবকিছু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিব। ধন্যবাদ। র্যাবে থাকাকালীন মেজর জেনারেল জিয়াউল হাসান বিএনপি নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে অপহরণ ও গুম করেছিলেন। আওয়ামী লীগ শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জিয়াউলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া এক সেনা সদস্যের সাক্ষ্যে এ তথ্য উঠে আসে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ভারতেও তার কিলিং নেটওয়ার্ক ছিল, তবে সাক্ষীর বর্ণনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের শাসনামলে শতাধিক মানুষকে গুম ও খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলা হয় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে। চলতি বছরের 14 জানুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। রোববার রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন জিয়াউল আহসানের একসময়কার রানার তথা দেহরক্ষী ইমরুল কায়েস। জবানবন্দিতে বলেন, জিয়াউল আহসানের রানার থাকা অবস্থায় 150 থেকে 200 মানুষকে বিভিন্ন পন্থায় হত্যা করতে দেখেছেন তিনি। একসঙ্গে 11 জনকে হত্যা করা হয়েছে, একসঙ্গে 7 থেকে 8 জনকে হত্যা করা হয়েছে, কখনো একজন করে হত্যা করা হয়েছে, কখনো সিমেন্টের বস্তাভর্তি সিমেন্টে বেঁধে গুলি করে নদীতে ফেলে দেওয়ার ঘটনা তিনি বর্ণনা করেছেন। আজকে তার এই কিলিং মিশনটার নেটওয়ার্কটা ছিল বাংলাদেশ এবং ভারত জুড়ে। এইরকম একজন নিষ্ঠুর এবং খুনি বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। জবানবন্দিতে বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণ ও গুমের বর্ণনা তুলে ধরেন তিনি। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি, এখন এর বেশি আমি আর কি করব, আপনারা যদি এরকম করে আমাকে চাপ দেন তাহলে আমাকে বরঞ্চ পোস্টিং দিয়ে জঙ্গলে পাঠিয়ে দেন। গল্ফ অর্থ হলো যে তাকে একটা গর্তে ফেলে দিচ্ছে। আজকের এই সাক্ষীর মধ্য থেকে পরিষ্কার আমরা পেয়েছি যে ইলিয়াস আলী জিয়াউল আহসান কর্তৃক অপহরণের শিকার হয়েছিলেন এবং জিয়াউল আহসান এবং তারেক সিদ্দিকী সহ অন্যান্য দুষ্কৃতিকারীদের দ্বারা তিনি গুমের শিকার হয়েছেন। এদিকে সাক্ষীর জবানবন্দি ভিত্তিহীন দাবি করে আসামিপক্ষের আইনজীবী বলেন, জিয়াউল আহসানের কোনো দেহরক্ষী বা রানার ছিলেন না ইমরুল। আমরা সাক্ষী জেরাতে ওনার কাছ থেকে বের করে নিয়ে আসব, উনি কি ছিলেন সেটা বের করে নিয়ে আসব। উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো মুখস্থ কথা। সকালে এ মামলায় একমাত্র আসামি জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার উপস্থিতিতেই সাক্ষ্য দেন সাক্ষী। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডের বিচারে সরকারের ধীর গতি পরিলক্ষিত হচ্ছে বলে জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। গণভোটের রায় বাস্তবায়নে সরকারের গড়িমসি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন সুজন সম্পাদক। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও গণমাধ্যমের বাক স্বাধীনতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। বর্তমান সরকারের 4 মাস, প্রত্যাশা, অর্জন ও করণীয় এই শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। বৈঠকে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করা দুঃখজনক। স্থবিরতা আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমাদের জুলাই অভ্যুত্থানের যে 3টা অগ্রাধিকার ছিল, নির্বাচন, বিচার এবং সংস্কার, তো বিচারটা অব্যাহত থাকা দরকার এবং যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি আনা দরকার। জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশ অচিরেই সাংবিধানিক সংকটে পড়বে বলেও মন্তব্য করেন বক্তারা। এই যে সরকারটা আমাদের আছে এখন নির্বাচনের দ্বারা এসেছে, এটা কোন সংবিধানের আন্ডারে কাজ করছে?
আমাদের নতুন সংবিধান কোনটা হওয়ার কথা ছিল, জুলাই সনদ তো। সুতরাং আমরা 1972 কনস্টিটিউশনের আন্ডারে কিন্তু এরা কাজ করছে। তার মানে আপনি যদি এই সংবিধানের আর্টিকেল 7A এবং B দেখেন, তাহলে এরা কিন্তু সবাই রাষ্ট্রদ্রোহী। বর্তমান বাস্তবতায় লাখ লাখ বেকার তরুণের কর্মসংস্থান তৈরি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলেও জানান আলোচকরা। আমরা তো যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল আমরাই ক্রিটিসাইজ করতাম, আমাদের সুশীল সমাজ ক্রিটিসাইজ করতাম, বিভিন্ন মব থেকে শুরু করে লোকজনকে পিটিয়ে মারা হচ্ছে বা বিভিন্ন খুন খারাপি হচ্ছে, এবং আমরা তখন কিন্তু মানে স্বরাষ্ট্রমন্ত্রীর অলমোস্ট প্রতি সপ্তাহে একবার করে পদত্যাগ চেতাম। কিন্তু আমি দেখি গত 4 মাসের মধ্যে কেউ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় না, এই একই টাইপের মানে ব্যর্থতার জন্য। খাল খনন কর্মসূচি, কৃষি ঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ড বিতরণ সহ সরকারের 9টি প্রাথমিক সাফল্যের তালিকাও উঠে আসে বৈঠকে। এবং বর্তমান তৌহিদুর রহমান নিশান, ATN বাংলা, ঢাকা। 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরো 3 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1063 জন শিশু। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া 2 জনই নারী। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে 220 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। অন্তর্বর্তী সরকারের গাফিলতিতে হামের টিকা কর্মসূচিতে সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার। সরকারের কাছে বিষয়টি স্পষ্ট হওয়ায় এ বিষয়ে নতুন করে তদন্তের প্রয়োজন নেই। সচিবালয়ে ব্রিফিং এসব কথা বলেন প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী। জানান, বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেতে সবাইকে হেলথ কার্ড দেয়া হবে। রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হওয়ায় বাতিল করা হচ্ছে কমিউনিটি ক্লিনিক। রিপোর্টে আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। হামে শিশু মৃত্যু ঠেকাতে ঘাম ঝরছে সরকারের। জরুরি ভিত্তিতে টিকা দিয়েও নিয়ন্ত্রণ হচ্ছে না। মারা গেছে প্রায় 700 শিশু। এতদিন সরকারের তরফ থেকে বলা হচ্ছিল, যাদের গাফিলতিতে এতগুলো প্রাণ ঝরেছে তদন্ত করে তাদের বিচার করা হবে। তবে এখন সুর পাল্টেছে। প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী বলছেন, ওই ঘটনার তদন্ত প্রয়োজন নেই। তাদের গাফিলতির জন্যই তো আপনার 2024-25-এর যে টিকার রাউন্ড, সেই টিকার রাউন্ডটা পুরোপুরি মিস করা হয়েছে। হ্যাঁ, ভ্যাকসিনের কোনো প্রকিউরমেন্ট হয়নি, আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ের এই যে কন্ট্রাসেপটিভ প্রোডাক্ট, এগুলো প্রকিউরমেন্ট হয়নি। এখানে গাফিলতি আছে, এটা নিঃসন্দেহে আমরা বলতে, এর জন্য কোনো তদন্ত করার দরকার নেই। তিনি জানান, দেশের সব মানুষকে পর্যায়ক্রমে হেলথ কার্ড দেবে সরকার। এর মাধ্যমে বিনামূল্যে সেবা পাবেন সাধারণ মানুষ। এটা ব্ল্যাঙ্কেট অ্যাপ্রোচ, এখানে আপনার সাধারণ বা অসাধারণ কোনো কথা না, প্রতিটি নাগরিকের হেলথ কার্ডে অ্যাক্সেস থাকবে। হ্যাঁ, এবং পর্যায়ক্রমে সবাই হেলথ কার্ড পাবে। প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী আরও জানান, দেশের 14,000 কমিউনিটি ক্লিনিক রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। এতে তেমন সেবা পেতেন না মানুষ। এগুলো বাতিল করে প্রতিটি ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের ওয়ার্ড ভিত্তিক প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট স্থাপন করা হবে। গত 1.5 যুগের বেশি সময় যখন কমিউনিটি ক্লিনিকের একটা রাজনৈতিক গুরুত্ব ছিল, এবং ওই গুরুত্বের কারণে আমাদের যে ইউনিয়ন লেভেলে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেগুলো কিন্তু সাংঘাতিকভাবে নেগলেক্টেড হয়েছে। আমরা এই প্রথমবারের মতো দেশব্যাপী আমরা প্রাইমারি হেলথ কেয়ার যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটাকে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছি। এখানে একটা ইউনিয়ন লেভেলের স্বাস্থ্য কেন্দ্র থাকবে, যেখানে আপনার প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। যে প্রকল্পটা একনেকে অ্যাপ্রুভাল হতে যাচ্ছে, এইটা প্রায় $45 মিলিয়ন একটা প্রকল্প। এই 45 মিলিয়নের মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দিচ্ছে প্রায় $15 মিলিয়ন মতো, আর বাদ বাকি বাংলাদেশ সরকারের কন্ট্রিবিউশন। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। স্বাস্থ্যকর্মী আছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আমরা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের প্রতি সংহতি জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। ডক্টর শেখ মহিউদ্দিনের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে ট্রাস্টের চেয়ারপারসন শিরিন পারভিন হক বলেন, সম্প্রতি হাসপাতালে ঘটে যাওয়া একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মগবাজারে হাসপাতালটির কার্যক্রম বন্ধ করার সরকারি সিদ্ধান্ত দুঃখজনক। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা,
ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালটির সেবাদান কার্যক্রম অব্যাহত রাখা উচিত। চিঠিতে আরও বলা হয়, 8 দিন হাসপাতালের এই কঠিন সময়ে গণস্বাস্থ্য কেন্দ্র তাদের পাশে রয়েছে। একই সাথে স্বল্প ও সীমিত আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা প্রদানকারী 8 দিন হাসপাতালটিতে দ্রুত অচলাবস্থার অবসান ঘটিয়ে স্বাভাবিক কার্যক্রম চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। শঙ্কা থাকলে এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একত্রিত হয়ে গোলযোগ সৃষ্টির শক্তি আওয়ামী লীগের নেই বলে দাবি করেছেন শিক্ষাবিদ ডক্টর মাহবুবুল্লাহ। রাজধানীতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধ এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার জরুরি। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ন্ত্রণ করা না গেলে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতি বছরের প্রথম 4 মাসে 1133টি ভুল তথ্য ও গুজব শনাক্ত হয়েছে বলে তথ্য দিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বাংলাদেশ, যার বেশিরভাগই ছিল জনমনের সহিংসতাকে উস্কে দেওয়ার মতো। সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে এমন বাস্তবতায় ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এবারের বিতর্কের বিষয় সহিংসতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। 5 কোটি মানুষ দেখা সত্ত্বেও 500 জন মানুষ কেন সহিংসতা করে? যোগাযোগ মাধ্যমে অপব্যবহারের কারণে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। এতে প্রধান অতিথির বক্তব্যে সমাজ চিন্তক ও শিক্ষাবিদ ডক্টর মাহবুবুল্লাহ বলেন, সামাজিক মাধ্যমের ভালো দিকের পরিবর্তে খারাপ দিকই বেশি গ্রহণ করছেন ব্যবহারকারীরা। শিক্ষা ব্যবস্থার যে মৌলিক দুর্বলতা আছে সেইগুলো সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে। সহিংসতার প্রশ্ন আসছে, বলা হয়েছে সহিংসতার সঙ্গে সোশ্যাল মিডিয়ার সম্পর্ক। হ্যাঁ, বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে যখন ঘটনা ঘটে, রামুর মতো যখন ঘটনা ঘটে, কিন্তু আরেকটু বড় মাপে আপনারা জিনিসটা দেখেন, গাজায় যে হত্যাকাণ্ড হয়ে গেল, সেই হত্যাকাণ্ডের জন্য কোন সোশ্যাল মিডিয়া দায়ী? অনুষ্ঠানের সভাপতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মাদকের মতো ডিজিটাল আসক্তি ধ্বংসের মুখে ফেলেছে শিক্ষার্থীদের। মোবাইলে 5 টাকার এমবি ঢুকিয়ে দিয়ে 500 কোটি টাকার একটা অপতৎপরতা, রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে দেশে ধ্বংস করা যে অপতৎপরতা, সেটি কিন্তু রুখে দেওয়ার জন্য আজকে আমাদের সকল শ্রেণী পেশার মানুষকে কিন্তু ভয়েস রেজ করতে হবে। শুধুমাত্র আইন দিয়ে কিন্তু এই সহিংসতা প্রতিহত করা সম্ভব নয়। এটি আমাদের নৈতিকতা জাগ্রত করতে হবে, বহুমাত্রিক যে ডিজিটাল লিটারেসি আমাদের তৈরি করতে হবে। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে স্বাধীনতার পাশাপাশি কঠোর নজরদারি প্রয়োজন বলে মন্তব্য করেন বক্তারা। যে বা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত যে রাজনৈতিক দলটি, যাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, সেই দলটি যাতে কোনো রকম ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক এই সরকারকে কোনোভাবে বিপদগ্রস্ত করতে না পারে, বাধাগ্রস্ত করতে না পারে, মানুষের মধ্যে সহিংসতা ছড়িয়ে দিতে না পারে। আওয়ামী লীগের এখনো সেই ধরনের শক্তি হয় নাই যে তারা একটা বড় ধরনের গোলযোগ সৃষ্টি করতে পারবে। শঙ্কা তো সবসময়ই থাকে, আর আমরা দেখেছি, অতীতেও দেখেছি, যাদেরকে নিষিদ্ধ করা হয় তাদের আবার জনসমক্ষে সামনে আসার তাদের মধ্যেও একটা প্রবল চেষ্টা থাকে। আমাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। বিতর্ক প্রতিযোগিতায় তেজগাঁও কলেজকে হারিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। চাঁদাবাজি সহ নানা অনিয়মের অভিযোগ পাওয়ায় নারায়ণগঞ্জ 3 আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুব দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ। রাজধানীর বসুন্ধরা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে তাকে পুলিশ সুপারের কার্যালয়ে বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল, তবে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পরে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এদিকে এ ঘটনায় খায়রুল ইসলাম সজীবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এমন তথ্য জানা গেছে। এবারে ইরান আমেরিকার যুদ্ধ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইরানের মাঝে যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডে শুরু হয়েছে শান্তি আলোচনা। অন্তর্বর্তীকালীন চুক্তিকে একটি স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দিতে লেক লুজার্ন সামিটে মুখোমুখি হয়েছেন দুদেশের শীর্ষ প্রতিনিধিরা। তবে লেবানন পরিস্থিতি এবং হরমুজ প্রণালী নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানে এখনো বিরাজ করছে চরম উত্তেজনা।
এই ঐতিহাসিক বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে অংশ নিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেনাপ্রধান ও কাতারের প্রতিনিধিরা। আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার সাথে রয়েছেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। অন্যদিকে ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে আলোচনার মাঝেই লেবাননে সামরিক অভিযান চলবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এমন বক্তব্যের প্রতিবাদে কৌশলগত এই জলপথটি আবারও বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি না হলে হরমুজ প্রণালীতে মার্কিন টোল বা শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় আলোচনা সফল না হলে পরিস্থিতি আবার আগের সেই সংঘাতের পথেই ফিরে যাবে বলে সতর্ক করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিএনপিতে কোনো মাদক ও সন্ত্রাসী বা চাঁদাবাজের জায়গা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, বড়াইগ্রাম গুরুদাসপুরের মানুষের উপর গত 18 বছরে ব্যাপক অত্যাচার, নির্যাতন হয়েছে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর আর কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। বিকেলে নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে 21 পদকপ্রাপ্ত বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুস সাত্তারকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। এই বড়াইগ্রাম গুরুদাসপুরের মানুষের উপর যে নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, সন্ত্রাস, লুটপাট, যে অরাজকতা হয়েছে, আমরা বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম সন্ত্রাসীর স্থান বড়াইগ্রাম গুরুদাসপুরের মাটিতে হবে না। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আয়ুর্বেদিক ওষুধের আধুনিক সংরক্ষণ ও প্যাকেজিং ব্যবস্থা নিয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মেডিসিনাল প্ল্যান্টস অ্যান্ড হার্বাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। রাজধানীর বাংলা মোটরে হামদর্দ অডিটোরিয়ামে এই সেমিনারের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব এবং বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ডের চেয়ারম্যান মল্লিকা খাতুন। সভাপতিত্ব করেন বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর সেলিম মোহাম্মদ শাহজাহান। সেমিনারে দেশের বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, চিকিৎসক, গবেষক, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট খাতের পেশাজীবীরা অংশ নেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনিয়া গোমেজকে বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। স্থানীয় সময় শনিবার বিচারক হুয়ান কার্লো পেইনাদো রায় দিয়ে বলেন, গোমেজ দেশ ছেড়ে পালাতে পারেন, তাই তাকে পাসপোর্ট জমা দিতে হবে। একই সাথে প্রতি 2 সপ্তাহে একবার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, গোমেজ তার পরিচয় ব্যবহার করে কয়েকটি প্রতিষ্ঠানের পক্ষে সরকারি চুক্তি পেতে সহায়তা করেছেন। এছাড়া পরামর্শক নিয়োগ, সরকারি অর্থের অপব্যবহার এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থাকাকালে সফটওয়্যার কেনায় অনিয়মের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে 12তম আন্তর্জাতিক যোগ দিবস। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সহ যোগপ্রেমী শিক্ষার্থী, ওয়েলনেস প্র্যাকটিশনার এবং বিশিষ্ট জনেরা অংশ নেন। শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা অর্জনে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরতে বিশ্বব্যাপী দিবসটি উদযাপন করা হয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবেও পালিত হয়েছে বিশ্ব যোগ দিবস। দেশের শীর্ষস্থানীয় সামাজিক ও স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান, উত্তরা যোগা সোসাইটি এবং জাতীয় প্রেস ক্লাবের সদস্য সহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যোগব্যায়াম অনুশীলনকারী এবং স্বাস্থ্য সচেতন নাগরিকরা এতে অংশ নেন। এবারে খেলার খবর। টি-20 সিরিজে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ।
তৃতীয় শেষ টি-20 ম্যাচে স্বাগতিকদের 7 উইকেটে হারিয়েছে সফরকারীরা। এতে 3-0 ব্যবধানে জিতে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করল অজিরা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে 110 রানের টার্গেটে নেমে 54 বল হাতে রেখে 3 উইকেটে 112 রান তুলে জয় পায় অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ 28 বলে 60 রান তুলে জয়ে নেতৃত্ব দেন। ম্যাচ সেরাও নির্বাচিত হন তিনি। সিরিজ সেরা হন ম্যাট রেনশ। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে 11 রানে 3 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেই বিপর্যয়ে আর কাটাতে পারেনি ভারপ্রাপ্ত অধিনায়ক তাহিদ হৃদয়। 51 বলে 61 রানের দারুণ ইনিংস খেললেও মাত্র 109 রানের পুঁজি পায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে স্পেন্সার জনসন, নেথান এলিস এবং অ্যাডাম জাম্পা 2টি করে উইকেট তুলে নেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। দুদিনের সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী। কুয়ালালামপুর বিমানবন্দরের লাল গালিচার সংবর্ধনা। দেশটির শ্রমবাজার উন্মুক্তকরণে আলোচনার আশ্বাস তারেক রহমানের। ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে বের হতে অন্তত 2 বছর সময় লাগবে জানালেন অর্থমন্ত্রী। বাস্তবায়ন প্রায় অসম্ভব বলছে সিপিডি। র্যাবে থাকাকালীন বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করেন জিয়াউল আহসান। ট্রাইব্যুনালে সেনা সদস্যের সাক্ষ্য। ভারতেও তার কিলিং নেটওয়ার্ক ছিল চিফ প্রসিকিউটর। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরু। লেবানন থেকে সেনা প্রত্যাহার করা হবে না ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিবাদে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা তেহরানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।